জি 24 ঘন্টায় স্পেশাল 24টি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। যুদ্ধ দীর্ঘ হচ্ছে, যুদ্ধ মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধের আঁচ একটু একটু করে বাড়ছে, আর এবার ছ্যাঁকা লাগছে ভালো রকম। বিপর্যয় কি এভাবেই আসে? একটু একটু করে আস্তে আস্তে ইঙ্গিত মিলতে থাকে বড় কোনো বিপর্যয়ের। সরকার বলছে সব ঠিক আছে, আর যে ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতার উপকণ্ঠে গড়িয়া মহামায়াতলা এলাকায় গ্যাস না পেয়ে রাস্তায় অটো দাঁড় করিয়ে দিয়েছিলেন সকালবেলা অটো চালকরা। সরকার বলছে গ্যাসের অভাব নেই, অথচ আসানসোলে গ্যাস না পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন উপভোক্তারা। সব যদি ঠিক থাকে, একের পর এক মিষ্টির দোকান বন্ধ কেন? আমি আসানসোলের ছবিও চালাতে বলবো, যেখানে রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে উপভোক্তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আমাদের কাছে আছে। কেন রেস্তোরাঁগুলো চাপে? কেন অনলাইন অর্ডার করলে গুনতে হচ্ছে এক্সট্রা টাকা? প্রশ্ন অনেক, উত্তর হাতড়াচ্ছি আমরা। কোভিডের শুরুর দিকের পরিস্থিতি মনে আছে? তখনও সরকার বলেছিল শুরুতে সব ঠিক আছে, তারপরে দুঃস্বপ্নগুলো আমাদের জানা। সেই কোভিড পরিস্থিতির সঙ্গে এবারে তুলনা টানছেন প্রধানমন্ত্রী নিজে, ফলে নতুন করে চর্চা তৈরি হচ্ছে লকডাউনের, এনার্জি লকডাউনের। শুধু চর্চা, প্যানিক ক্রিয়েট করার চেষ্টা, ভুয়ো নাকি আশঙ্কা থাকলেও থাকতে পারে? খোঁজ করবো আজ স্পেশাল 24-এ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, কোন দিকে যাবে যুদ্ধ কেউই জানে না, কিন্তু সবাই এটা বুঝতে পারছে এভাবে চললে কিন্তু বিপদ, প্রত্যেকের বিপদ। আর সেই বিপদের আঁচ পড়তে শুরু করেছে আমাদের পড়শি দেশগুলো। দেখুন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, একাধিক দেশে ইতিমধ্যেই জ্বালানি সাশ্রয়ে নানান বিধিনিষেধ জারি হয়েছে। সরকারি দফতরের সময়সীমা কমানো, শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ছুটি, এমনকি যান চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। এই প্রেক্ষিতে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান পরিস্থিতির সঙ্গে কোভিডকালীন সময়ের তুলনা টেনে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন। তাহলে কি ফের লকডাউন? পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আর এই জ্বালানি সংকটের আবহে ভারতে কি জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হবে? যেমন সরকারি স্কুল, কলেজ ইত্যাদি বন্ধ রাখা বা সাময়িক বন্ধ রাখা, অথবা ওয়ার্ক ফ্রম হোম, অথবা সরকারি দফতরের খরচ কমানো, ঠিক যেমনটা আমরা কোভিডের সময় দেখেছিলাম। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোভিডের কথা মনে করিয়ে দিয়েছেন। তার ইঙ্গিত, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহে চাপ বাড়তে পারে। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है। এরপরই প্রশ্ন ওঠে, জ্বালানি বাঁচাতে কি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে? এনার্জি লকডাউন? বিশেষজ্ঞদের মত, সরকার এখনই সার্বিক এনার্জি লকডাউনের পথে হাঁটবে না, তবে পরিস্থিতি ঘোরালো হলে বিকল্প কিছু পথ খোলা রয়েছে। সেক্ষেত্রে কি পদক্ষেপ হতে পারে? রোলিং ব্ল্যাকআউটের কথা ভাবা যেতে পারে। সরকার হুট করে সব বন্ধ করবে না, এলাকা ভিত্তিক গ্রিড ভাগ করে দেবে। ভোরে এক জায়গায় তো দুপুরে অন্য জায়গায় ৩-৪ ঘন্টার লোডশেডিং বাধ্যতামূলক করা হতে পারে। এতে গ্রিডের ওপর চাপ কমবে। এটাকে বলা হয় সিস্টেমেটিক লোডশেডিং। রাতের বেলা শপিং মল, মাল্টিপ্লেক্স বা বড় বিলবোর্ডের আলো নেভানোর নির্দেশ আসতে পারে। ইউরোপে অনেক দেশ ইতিমধ্যে এই কাজ শুরু করেছে। রাত 10টার পর হাই ভোল্টেজ আলোর ব্যবহার নিষিদ্ধ করে সেই বিদ্যুৎ বাঁচিয়ে রাখা যেতে পারে ডোমেস্টিক বা হাসপাতাল সার্ভিসের জন্য। সরকার অ্যাডভাইজারি জারি করতে পারে যে পিক আওয়ারে, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে রাত 10টা এসি, গিজার বা মাইক্রোওয়েভ ব্যবহার করা যাবে না। এমনকি স্মার্ট মিটারিং থাকলে সরকার দূর থেকেই কোনো নির্দিষ্ট এলাকার এসি লাইনের লোড কমিয়ে দিতে পারে। ভারী শিল্প বা ফ্যাক্টরিগুলোতে সপ্তাহে 2 দিনের জায়গায় 3 দিন ছুটি ঘোষণা হতে পারে, অথবা তাদের বলা হতে পারে কেবল অফ পিক আওয়ারে, অর্থাৎ রাত 12টার পর কাজ করতে। এতে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কমলে সাধারণ মানুষের ঘরে আলো থাকবে।
কোভিডের মতো আবার অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক হতে পারে, কারণ কয়েক হাজার এসি আর লিফট চলা বড় বড় আইটি পার্ক বা অফিস বিল্ডিং মানেই বিপুল বিদ্যুৎ। মানুষ বাড়িতে থাকলে ডিসেন্ট্রালাইজড এনার্জি কনজাম্পশন হবে, যা ম্যানেজ করা সহজ। রাস্তার প্রতি দুটো লাইটের একটা নেভানো থাকতেই পারে। রাত 12টার পর পাবলিক পার্ক বা মনুমেন্টের আলো সম্পূর্ণ বন্ধ রাখা হতেই পারে। অর্থাৎ এখনই সম্পূর্ণ এনার্জি লকডাউনের মতো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। তবে মোদী সরকার যদি দেখে পরিস্থিতি সামলানো যাচ্ছে না, জনগণকে দিয়ে এনার্জি সেভিং করানোর চেষ্টা করবে। কিন্তু যদি কোল্ড স্টক 5 দিনের নিচে নেমে যায়, তবে মেট্রো রেলের সংখ্যা কমানো বা রাতে ট্রেনের গতি কমানোর মতো সিদ্ধান্তও দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান এই জ্বালানি সংকটে কোভিডের মতোই মোকাবিলা করার কথা বলেছেন, এবং শুধু তাই নয়, এই সংকট আরও বাড়তে পারে এই আশঙ্কাও করেছেন। আর এমন একটা আবহে মনে করা হচ্ছে দেশে এই সংকট বাড়লে সরকারকে একাধিক পদক্ষেপ করতে হবে। এই প্রশ্ন উঠছে বিরোধীদের মনেও। সরকার যখন বিরোধী শিবিরকে নিয়ে বৈঠকে বসছে, তখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে, একাধিক পদক্ষেপ কি নেওয়া হবে এই জ্বালানি সংকটের মোকাবিলায়। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। গতকাল খবর এলো, ডাবল সিলিন্ডারে একটা গ্যাস বুক হলে তার পরের বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে 35 দিন করা হলো। আর আজ সরকারের তরফে জানানো হলো না 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 না, ওটা 25 দিন হবে। এই বিভ্রান্তি কেন? সরকার শুরুতে জানালো গ্যাসের ক্রাইসিস নেই, পরে আবার ক্রাইসিস নিয়ে অন্য সুর। এই বিভ্রান্তিতে অনেকের কোভিড পরিস্থিতির কথা মনে পড়ে যাচ্ছে।
কিউবায় গত কয়েকদিন সূর্য ডুবলেই শ্মশানের নিস্তব্ধতা। সেখানে আমেরিকার অয়েল ব্লকেট চলছে, ফলে লোডশেডিং। কিন্তু শুধু কিউবা কেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, তাইওয়ান, গ্লোবাল এনার্জি ম্যাপ এখন আক্ষরিক অর্থেই টাইম বোমার ওপর দাঁড়িয়ে। তেল, গ্যাস, বিদ্যুতের এই বিশ্বব্যাপী সংকট কি আমাদের কোনো একটা প্রাগৈতিহাসিক যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নাকি? আপাতত ভালো আছি আমরা, আপাতত। দুই পারের দুই পড়শি দেশের অবস্থা দেখাবো, পাকিস্তান আর বাংলাদেশ। সেখানে কিন্তু ক্রাইসিস শুরু। বিশ্বের এনার্জি মানচিত্রটা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কিউবার গ্রিড পুরোপুরি কোলাপস করেছে। ক্যাস্ট্রো উত্তর যুগে এমন হাহাকার দেখেনি হাভানা। হ্যারিকেনের ধাক্কার কয়েক দশকের জীর্ণ পরিকাঠামোয় কিউবা এখন অন্ধকারের এক বিচ্ছিন্ন দ্বীপ। হাসপাতালের ভেন্টিলেটর থেকে ফ্রিজের খাবার সবই এখন ঈশ্বরের ভরসায়। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থা আরও শোচনীয়। বৈদেশিক মুদ্রার ভান্ডার শূন্য, জ্বালানি কেনার ক্ষমতা হারাচ্ছে শাহবাজ শরীফ সরকার। ফলে করাচি থেকে লাহোর কিংবা ইসলামাবাদ দিনরাত লোডশেডিংয়ে এখন পাকিস্তানের দস্তুর। বিদ্যুতের অভাবে সেখানে কলকারখানা বন্ধ, বেকারত্ব আকাশ ছোঁয়া। লাতিন আমেরিকার ইকুয়েডরে জলবায়ু পরিবর্তনের জেরে ভয়াবহ খরা। জলবিদ্যুৎ কেন্দ্রগুলো টারবাইন ঘোরানোর মতো জল নেই। সেখানে দিনে 14 ঘন্টা বিদ্যুৎহীন থাকছে দেশ। দক্ষিণ আফ্রিকাতেও ছবিটা তথৈবচ। সেখানে লোডশেডিং এখন অলিখিত সরকারি রুটিন। পরিকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে ঢুকছে জোহান্সবার্গ। এশিয়ার তাইওয়ানে আবার সংকট অন্যরকম। চীনের সামরিক চোখ রাঙানিয়া জ্বালানি আমদানিতে বাধার জেরে থমকে আছে সেমিকন্ডাক্টরের উৎপাদন। তাইওয়ানের কারখানায় বিদ্যুৎ না থাকলে আপনার হাতে স্মার্টফোন থেকে শুরু করে গাড়ির চিপ সবই অচল হয়ে পড়বে। উন্নত ইউরোপও আজ শান্তিতে নেই। জার্মানি বা ব্রিটেনের সাধারণ মানুষ অদ্ভুত দোলাচলে। গ্যাস বিল দেবেন নাকি রাতের খাবার কিনবেন, একেই বলা হচ্ছে হিট অর ইট ক্রাইসিস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সাপ্লাই চেনকে এমনভাবে তছনছ করে দিয়েছে আগেই যে জ্বালানির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এটা শুধু একটা সাময়িক বিদ্যুৎ বিভ্রাট নয়, এটা গ্লোবাল ইকোনমির মাল্টি অর্গান ফেলিওর। যুদ্ধে যা আরও বেড়েছে। জ্বালানির দাম বাড়ায় জার্মানির অনেক কেমিক্যাল আর স্টিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের অর্থনৈতিক মেরুদণ্ডে ভেঙে পড়ার উপক্রম। আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সব জায়গাতেই বাংলাদেশের বকেয়া পাওনা কয়েক হাজার কোটি টাকা। ডলারের অভাবে কয়লার এলএনজি আমদানিতে টান পড়েছে বাংলাদেশে। ঢাকা শহরে বিদ্যুৎ থাকলেও মফস্বল বা গ্রামে 10-12 ঘন্টা লোডশেডিং এখন নিয়মিত ঘটনা। সাধারণ মানুষের ক্ষোভ চরমে, সঙ্গে পেট্রোল ডিজেলের টান। পাকিস্তানের অবস্থা বাংলাদেশের থেকেও যে কয়েক গুণ ভয়াবহ। সেখানে সংকটটা তো শুধু জ্বালানির নয়, টোটাল সিস্টেম কোলাপসের। পাকিস্তানের ন্যাশনাল গ্রিড এতটাই পুরনো, বারবার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনে পুরো দেশ অন্ধকারে। করাচি বা লাহোর মাঝে মধ্যেই 18 থেকে 20 ঘন্টা বিদ্যুৎহীন। সরকারের নির্দেশে সন্ধ্যে 7টার মধ্যে বাজার দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ বাঁচাতে। খুচরো ব্যবসা লাটে উঠেছে। ভারত কতদিন এসবের আঁচ থেকে রেহাই পাবে, প্রশ্ন জোরালো হচ্ছে আরও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আচ্ছা, এই যে পরিস্থিতি, আমাদের এখন অতটা খারাপ সময় আসেনি। যদি না আসে তো খুবই ভালো, কিন্তু যদি আসে, এর থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? এই তেল, গ্যাস, কয়লার ওপর নির্ভরশীলতা কমাতে কমাতে আমরা কি অন্য একটা এনার্জি সিস্টেমে ঢুকতে পারি না? স্পেশাল 24-এর শেষে নিউ এনার্জির ভবিষ্যৎ নিয়ে একটু ভাবি, চলুন না, একটু স্বপ্ন দেখতে। ক্ষতি কি আছে? ধরুন 2050 সাল। আপনার পাড়ার পেট্রোল পাম্পটা হয়তো তখন একটা পরিত্যক্ত মিউজিয়াম। রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িগুলো থেকে বেরোবে না কোনো ধোঁয়া। তেল, গ্যাস ফুরিয়ে গেলে কেমন হবে আমাদের প্রতিদিনের জীবন? সায়েন্স ফিকশন নয়, এটাই হয়তো আমাদের অনিবার্য ভবিষ্যৎ। দেখুন আগামীর সেই ব্লুপ্রিন্ট। ধরে নিন ফসিল ফুয়েলের দিন শেষ হতে চলল। মাটির নিচের শেষ রসদটুকু ফুরিয়ে এসেছে। 2050 সাল ধরা যাক, ভারত কি অচল হয়ে পড়বে? ইতিহাস বলছে সভ্যতা যখনই সংকটে পড়েছে জন্ম নিয়েছে নতুন আবিষ্কার। ভবিষ্যতের পৃথিবী আর সৌদি আরবের তেলের ওপর নির্ভর করবে না, সে চলবে গ্রিন হাইড্রোজেনের দাপটে। জল ভেঙে তৈরি হবে শক্তি, যার বজ্র হিসেবে কোনো কার্বন ডাই অক্সাইড বেরোবে না, বেরোবে শুধু বিশুদ্ধ জলীয় বাষ্প। আপনার বাড়ির ছাদ তখন আর শুধু ছাদ থাকবে না,
প্রতিটা বাড়ি হবে এক একটা স্বয়ংসম্পূর্ণ পাওয়ার হাউস। স্বচ্ছ সোলার জানলার কাছ থেকেই আসবে আপনার ঘরের এসির পাওয়ার। বিজ্ঞানীরা এখন কাজ করছেন নিউক্লিয়ার ফিউশন নিয়ে। ল্যাবে তৈরি হবে কৃত্রিম সূর্য, যা দেবে অফুরন্ত নিরাপদ শক্তি। পেট্রোল বা ডিজেলের আধিপত্য খতম হবে, তার জায়গা নেবে লিথিয়াম আর রেয়ার আর্থ মিনারেল। আগামী দিনে যুদ্ধ হবে খনির দখল নিয়ে, তেলের কুয়োর জন্যে নয়। রেল, বাস, এমনকি আকাশপথের যাত্রীবাহী বিমানগুলো চলবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড স্টেট ব্যাটারিতে। প্লাস্টিক ডাস্টবিনে চলে যাবে হয়তো চিরতরে। সমুদ্রের শ্যাওলা দিয়ে তৈরি হতে পারে পচনশীল প্যাকেট আর বোতল। স্মার্ট গ্রিড সিস্টেম নিজে থেকেই বুঝে নেবে হয়তো আপনার বাড়িতে কতটা কারেন্ট লাগবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে হয়তো শক্তির ব্যবহার। মধ্যপ্রাচ্যের তেলের দাপট কমে গিয়ে শক্তিশালী হবে সেই সব দেশ যাদের ভৌগোলিক অবস্থান তাদের দেবে অফুরন্ত রোদ আর বাতাস। চাকা থামবে না, শুধু বদলে যাবে ইঞ্জিনের গর্জন। দূষণহীন, শব্দহীন এক নতুন ভোরের প্রস্তুতি শুরু হয়তো হবে আজ থেকেই। আমরা কি সত্যিই তৈরি সেই প্রযুক্তি নির্ভর আগামীর জন্য? যুদ্ধ কি বদলে দেবে চলতি সব ভাবনা? ভারত ভবিষ্যৎ ভাবতে শুরু করেছে। সরকার ইতিমধ্যেই 20,000 কোটি টাকার বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে। লক্ষ্য, ভারতকে গ্রিন হাইড্রোজেন গ্লোবাল হাব বানানো। আদানি আম্বানি থেকে ভারতের বড় বড় কর্পোরেট হাউসগুলো এখন হাজার হাজার কোটি টাকা ঢালছে এই গ্রিন এনার্জি প্রজেক্টে। জম্মু কাশ্মীর থেকে রাজস্থান, মাটির নিচে হদিশ মিলেছে সাদা সোনা বা লিথিয়ামের। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির সব থেকে বড় অস্ত্র ভারতের হাতে। রাজস্থানের ভাটলা থেকে গুজরাটের কচ্ছ, ভারত তৈরি করছে বিশ্বের বৃহত্তম সোলার পার্ক। লক্ষ্য, 2030-এর মধ্যে 500 গিগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল সোর্স থেকে আনা। সরকার ঘরে ঘরে ছাদকে পাওয়ার হাউস বানানোর যোজনা শুরু করেছে। 1 কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যাতে গ্রিডের ওপর চাপ কমে। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেলের দাপট কমিয়ে ভারত কি পারবে এশিয়ার বিকল্প এনার্জির সুপার পাওয়ার হতে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।